দেখো, হিউম্যান এভলিউশনে আমরা পড়বো হচ্ছে কিভাবে এপস থেকে মানুষ হলো। মানে একটা ব্রিফ হিস্টোরি দেওয়া আছে, তা এখান থেকে স্টার্ট করি। হোয়াট ইজ ইভলিউশন? যে একটা স্পিসিস ভেরিয়াস চেঞ্জেস এর মাধ্যমে যখন নতুন আর একটা স্পিসিসে কনভার্ট হয়, তখন ওটাকে ইভলিউশন বলে। এইখানে দেখো, এই ডেফিনেশনটা পড়বা। Evolution is a slow and continuous process whereby complex forms of life have emerged from simple forms through millions of years. সিম্পল ফর্ম থেকে কমপ্লেক্স হবে যত, মানে একটা স্পিসিস থেকে নতুন আর একটা স্পিসিস হবে। আগের স্পিসিসটা সিম্পল ছিল, নতুন স্পিসিসটা হবে আরেকটু কমপ্লেক্স। এবার এই চেঞ্জেস গুলো মানে কিভাবে হয়, এই যে দেখো, যে অরিজিন অফ লাইফের থেকে শুরু করে, মানে লাইফ যখন থেকে শুরু হয়েছে, অরিজিন অফ লাইফ ওয়াজ এ গ্র্যাজুয়াল প্রসেস। তারপর থেকে অনেক রকমের ফিজিক্যাল, কেমিক্যাল চেঞ্জেস আসতে থাকে। কিসের জন্য আসতে থাকে? কারণ এনভায়রনমেন্টাল চেঞ্জও হতে থাকে। এই এই জিনিসগুলোর জন্য ইভলিউশন হয়, এনভায়রনমেন্টই ইভলিউশনকে ট্রিগার করে। তো এই ইভলিউশনের পিছনে অনেক তোমার হচ্ছে আছে, থিওরি আছে। যেমন জিন ব্যাপটিস্ট দে ল্যামার্ক, ল্যামার্কের কিছু থিওরি আছে। ল্যামার্কের থিওরি হচ্ছে যে evolutionary theory, and proposed that the driving force behind this evolution was the inheritance of acquired character। মানে বাবা মার থেকে যেই, বাবা মার মধ্যে কিছু চেঞ্জেস এসেছিল, সেই চেঞ্জটা এসেছে বাচ্চাদের মধ্যে, এরকম করে। মানে বলতে গেলে কি বলেছে, যে অর্গানিজমস চেঞ্জ ফিজিক্যালি as they struggle to meet the demands of their changing environment. Such advantageous changes influenced by environment are passed on to their offspring. The classical example given by him was that of the evolution of giraffe. কথাটার মানে হচ্ছে যে, ধরে না, একটা জিরাফ ছিল, সেই জিরাফটার গলার হাইটটা ছোট ছিল। এবার সেই জিরাফ গুলো উঁচু গাছের ডালের পাতাগুলো খেতে পারতো না। তো ওটার জন্য ওই জিরাফ গুলো কি করতো, জিরাফ গুলো স্ট্রাগল করতো। ওরা চাইতো যে ওদের ডিমান্ড গুলো ফিল আপ হোক। তার জন্য ওদের মধ্যে তো আর কোনো চেঞ্জ হবে না, কিন্তু দেখা গেল ওদের স্পার্ম বা ওভামের মধ্যে চেঞ্জেস হলো। এবার সেই চেঞ্জটা চলে গেল হচ্ছে পাসড অন টু দেয়ার অফস্প্রিং, মানে ওর বাচ্চার মধ্যে চলে গেল। তাহলে ওর বাচ্চাটা লম্বা গলা হলো। কথাটা বুঝতে পারলাম? তার মানে ইনহেরিটেন্স, মানে বাবা মার থেকে এই চেঞ্জেস গুলো হয়তো বাবা মার এই বাচ্চাদের মধ্যে এসছে। হ্যাঁ, এগুলো থিওরি, এগুলোর কোনো প্রুফ নেই, এগুলোর কোনো সাইন্টিফিক, এগুলোর কোনো বেস নেই কিন্তু। হ্যাঁ, পরে মডার্ন থিওরি অফ ইভলিউশনে এগুলোর অন্য রিজন দেখানো হয়েছে। এই এই রিজনটা এখন অ্যাকসেপ্টেবল না, ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ট্রেট, এগুলো এখন অ্যাকসেপ্টেবল না। আর এগুলো, এই থিওরি গুলো খুব ভেগ। ভেগ মানে কি, মানে স্পষ্ট না। ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ট্রেট কিভাবে, ক্যারেক্টারের মধ্যে চেঞ্জটা আসলো বাবা মার মধ্যে, তার পিছনে জেনেটিক রিজনটা কি, সেলুলার রিজনটা কি, ওগুলো কিছু এখানে বলা নেই। এগুলো ফিলোসফিক্যাল রকম। তারপরে আসলো চার্লস ডারউইন। চার্লস ডারউইন টোটাল ব্যাপারটাকে এনভায়রনমেন্টের উপরে ছেড়ে দিল। টোটাল ব্যাপারটাকে এনভায়রনমেন্টের উপরে ছেড়ে দিল। ওরা বললো যে একটা পপুলেশনের মধ্যে কিছু মেম্বার হচ্ছে ফিট, কিছু মেম্বার ফিট না। মনে করো জিরাফের একটা পপুলেশন ছিল, তার মধ্যে কিছু ছিল লম্বা গলা, কিছু ছিল শর্ট গলা।
তো যারা শর্ট গলা তারা মরে গেল, যারা লম্বা গলা তারা বেঁচে থাকলো, এরকম করে নতুন স্পিসিস আসলো। মানে নেচার সিলেক্ট করলো, থিওরি অফ ন্যাচারাল সিলেকশন অফ ডারউইনিজম। তো এই যে দেখো এখানে লেখা আছে ডারউইনিজমের থিওরি, যে অ্যাকর্ডিং টু দিস থিওরি অর্গানিজমস রিপ্রোডিউস এট এ ফাস্টার রেট। অর্গানিজমরা খুব তাড়াতাড়ি কি করবে, রিপ্রোডাকশন করবে। তারপরে কি করবে, ওরা নিজেদের মধ্যে কম্পিটিশন করবে। কিসের কিসের জন্য কম্পিটিশন করবে? ফুডের জন্য কম্পিটিশন করবে, স্পেসের জন্য কম্পিটিশন করবে। তার মানে কি, দিস ক্রিয়েটস এ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স ইন হুইচ এভরি ইন্ডিভিজুয়াল ইজ ফাইটিং ফর সার্ভাইভাল। এবার এই স্ট্রাগলের জন্য কি হবে, যে কিছু কিছু মেম্বারদের মধ্যে এমন এমন চেঞ্জেস আসবে যার জন্য ভেরিয়েশন ক্রিয়েট হবে। মানে সব মেম্বাররা সেম হবে না, কোনো মেম্বার স্ট্রং হবে, কোনো মেম্বার উইক হবে। এবার এই ইন্ডিভিজুয়াল গুলোর মধ্যে কোনো সাম ইন্ডিভিজুয়ালস আর বেটার অ্যাডাপ্টেড টু দ্য এনভায়রনমেন্ট দ্যান আদার্স। কোনো কোনো মানে মেম্বাররা এনভায়রনমেন্টে বেঁচে থাকার জন্য বেটার বেটার নিজেদেরকে অ্যাডাপ্ট করে নিয়েছে, তারাই সার্ভাইভ করবে, আর বাকিরা মারা যাবে। তার মানে হয়ে গেল কি, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যারা ফিট তারাই বেঁচে থাকলো। তার মানে নেচার কাদেরকে সিলেক্ট করলো? নেচার শুধু যারা ওই এনভায়রনমেন্টে থাকার জন্য ফিট তাদেরকেই সিলেক্ট করলো। এটাকেই বলে ন্যাচারাল সিলেকশন। এটা হচ্ছে ডারউইনিজম, থিওরি অফ ডারউইনিজম। পরে এই যে দেখো লেমার্কের থিওরির আরো অনেকগুলো পস্টুলেটস আছে। ল্যামার্কসের থিওরির আরো অনেকগুলো পস্টুলেটস আছে, এই জায়গাটা খালি রিডিং করবা। ল্যামার্ক কে ছিল, কিভাবে ও এই জিনিসগুলোতে আসলো। এক নাম্বার ও বলেছিল কি, ইউজ এন্ড ডিসইউজ। ইউজ এন্ড ডিসইউজ মানে কোনো একটা অর্গানিজম যদি তার কোনো বডি পার্টকে বেশি করে ইউজ করে, সেই বডি পার্টটা বেশি স্ট্রং হবে। যেমন ধরো জিরাফ তার গলা উঁচু গাছের ডালের পাতা খাওয়ার জন্য গলাটাকে একটু উঁচু করে করতে 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 ওটাই বেশি ইউজ হচ্ছিল, সেজন্য গলাটা উঁচু হয়ে গেল, গলাটা লম্বা হয়ে গেল। ডিসইউজ যেরকম আমাদের হিউম্যানদের লেজের কোনো ইউজ নেই, তাই আমাদের আর মানে টেইল আর থাকলো না। বা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে অ্যাপেন্ডিক্স এর আর কোনো ইউজ নেই, এই অ্যাপেন্ডিক্সটা এখন আমাদের একটা কি ইয়ে অর্গান হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভেস্টিজিয়াল অর্গান হয়ে যাচ্ছে। তো এরকম করেই দেখা গেল যে মানে আগে মানুষের হয়তো লেজ ছিল, ওটা অন্য স্পিসিস, পরে মানুষের আর লেজ নেই, এটা আর একটা স্পিসিস, এরকম করে ইভলিউশন হয়েছে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো তো? এমন কোনো কঠিন ব্যাপার নাই চ্যাপ্টারটা। যে এই যে জিরাফের এক্সাম্পলটাও দিয়েছে। তারপরে আর আরেকটা বলেছে যে ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ট্রেট। তো যেই জিরাফ গুলোর মধ্যে চেঞ্জেস গুলো আসলো, ধরে নাও লম্বা গলা, তাদের পরের জেনারেশনও আবার লম্বা গলাই হলো। মানে একবার পরের এই যে দেখো লেখা আছে যে লং মাস্কুলার নেক অ্যান্ড ফোর ফোর লিম্বস অফ দ্য লিভিং জিরাফ। ফোর লিম্ব মানে সামনের পা, পা গুলো যে লম্বা লম্বা হয়। এই ক্যারেক্টারের যে জিরাফ গুলো বেঁচে থাকতো, মানে এই জিরাফ গুলো যে হলো, সেই ক্যারেক্টার গুলোই আবার পাসড অন টু দেম বাই দেয়ার অ্যানসেস্টার্স। ওদের অ্যানসেস্টার থেকে ওটা এসেছে। হুম। আর পরের জেনারেশনও এই ক্যারেক্টার্স উইল কন্টিনিউ টু অ্যাপিয়ার জেনারেশন আফটার জেনারেশন। তো ল্যামার্কের থিওরির এই দুটাই কি বলতো, দুটাই থিওরি। এর মধ্যে একটা চলে আসে কি, ভেস্টিজিয়াল অর্গান। ভেস্টিজিয়াল অর্গান মানে যেই অর্গান গুলো ইউজ আর হয় না। ভেস্টিজিয়াল অর্গান আর দোজ অর্গানস দ্যাট হ্যাভ ceased to be of any use to the possessor by but still persist generation after generation in a reduced form। মানে এগুলোর কাজগুলো আর নেই, কিন্তু ওগুলো তাও আমাদের বডিতে থেকে গেছে, কিন্তু ওটা খুবই মানে ছোট হয়ে রিডিউসড ফর্ম হয়ে থেকে গেছে। যেমন আমাদের মানুষের ক্ষেত্রে ভেস্টিজিয়াল অর্গানের একটা এক্সাম্পল হচ্ছে উইজডম টিথ। অনেক দিন আগে হয়তো আমাদের উইজডম টিথের কাজ ছিল,
উইজডম টিথ দিয়ে হয়তো মাংস ছিঁড়ে খেত বা কিছু একটা। কিন্তু এখন আর আমরা কি, আমরা রান্না করে খাই, আমাদেরকে মাংস ছিঁড়ে শিকার করে কাঁচা শাকসবজি মাংস খেতে হয় না। তাই আমাদের আর ওই উইজডম টিথেরও দরকার পড়েনি। তো দেখো লেখা আছে যে উইজডম টিথ আর লাস্ট মোলার্স, আরো এক সেট মোলার ছিল each side of both jaw. The wisdom teeth also called as they are appeared last age of about 17 to 20 years, মানে উইজডম টিথটা কখন হয় 17 থেকে 20 বছর বয়সে, মানে যখন অলরেডি একটা পার্সন ওয়াইজড হয়ে গেছে, জ্ঞান হয়ে গেছে। উইজডম মানে কি, জ্ঞান হয়ে যাওয়া, তাই কি না, জ্ঞান। তো ওয়াইজ হয়ে গেছে, তো সেই বয়সের পরে এই দাঁতটা এক্সট্রা করে বেরিয়েছে, তো এটাকে উইজডম টিথ বলে। এগুলো আদার মোলারের থেকে একটু স্মল হয়। আর এটা চিউইং এর জন্য কোনো আর এখন কাজে লাগে না, হার্ডলি ইউজ আওয়ার উইজডম টিথ ফর চিউইং ফুড। তো সেই জন্য এখন অনেকেরই হয়, কারো হয় কারো হয় না। তারপর হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স কি, যেখান থেকে লার্জ ইন্টেস্টাইন শুরু হচ্ছে, এই যে দেখো যেখানে লার্জ ইন্টেস্টাইন মনে করো এরকম করে এই দিক থেকে স্মল ইন্টেস্টাইন এসেছে, এই লার্জ ইন্টেস্টাইনটা যেখানে শুরু হয়েছে এই জায়গাটায় ছোট্ট একটা এরকম একটা অ্যাপেন্ডিক্স থাকে। এই অ্যাপেন্ডিক্সটার এখন আর কোনো কাজ নেই এখানে। আগে আগে হয়তো মানুষের এগুলো এটার কাজ ছিল, কিন্তু এখন আর কোনো কাজ নেই। হ্যাঁ, এই যে এই অর্গানটার নাম অ্যাপেন্ডিক্স। Vermiform appendix projects from the blind end of the cecum. Cecum মানে হচ্ছে তোমার এই যে এই লার্জ ইন্টেস্টাইনের এই যে সামনের খোলা পার্টটাকে সিকাম বলে। এই সিকাম থেকেই শুরু হয়েছে এই ন্যারো ওয়ার্ম লাইক টিউব, একটা ছোট্ট কৃমির মতো একটা টিউব। ইট ইজ আ ইট ইজ আ ফাংশনলেস অর্গান ইন হিউম্যান, কিন্তু এটা অন্যান্য হার্বিভোর ম্যামালদের ক্ষেত্রে কিন্তু এটা আবার ফাংশনাল। কিসের জন্য, সেলুলোজকে ডাইজেস্ট করার জন্য। ঘাস, ঘাসের মধ্যে সেলুলোজ থাকে, ওটাকে ডাইজেস্ট করে দেয়। এখন আর এটা কাজে লাগে না। এই যে দেখো ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এই জায়গাটায় দেখিয়েছে। তো এটা আর একটা ভিস্টিজিয়াল অর্গান। তাহলে যদি আমরা অনেক সময় হয় না কাঁচা পাটা খাই তাহলে ডাইজেস্ট হয়ে যায়। না এখন আর হয় না। তারপরে দেখো পিনা, এই যে কানের কানের যে লতিটা, এটা হাতির কত বড় হয়, বাঘের কত বড় হয়, তাই কি না? কারণ ওরা এগুলোকে ইউজ করে, হাতি এটাকে ইউজ করে হ্যাঁ নিজের বডিকে ঠান্ডা রাখার জন্য। তারপরে বাঘ এগুলোকে ইউজ করে সাউন্ড ওয়েভ কে ক্যাচ করার জন্য। অন্যান্য অ্যানিমালে এই পিনার অনেক অ্যানিমাল বলতে ম্যামালস এর ক্ষেত্রে এই পিনার ইউজেস আছে। হ্যাঁ, কিন্তু মানুষের ক্ষেত্রে এই পিনাটার আর কোনো ইউজ নেই। যে এটার কাজ কি, যে প্যাসেজ ফ্রম অডিটরি ক্যানাল লিডিং টু দা ইয়ার ড্রাম, মানে এখান থেকে এই যে অডিটরি ক্যানালে ঢুকলো সাউন্ড ওয়েভটা, ওটা দিয়ে ইয়ার ড্রামে ঢুকে গেল। উই ক্যান নট মুভ দ্য পিনা টু গ্যাদার দ্য সাউন্ড ওয়েভস, আমরা কিন্তু পিনাকে নড়াতে চড়াতে পারি না। গরুকে দেখবা একটা পিনা এইদিকে একটা পিনা ওইদিকে, বিড়ালকেও দেখবা, তাই না, ওরা কি করে সাউন্ড ওয়েভ কে ক্যাচ করে এই পিনা দিয়ে। তো আদার ম্যামালের ক্ষেত্রে এটা ফাংশনাল, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা কি ফাংশনলেস হয়ে যাচ্ছে। কারণ এই পিনার সাথে যে মাসল গুলো কিন্তু মানে ইয়ে হয়ে যাচ্ছে, ভেস্টিজিয়াল হয়ে যাচ্ছে। আমরা আর পিনাটাকে নড়াতে পারি না, হয়তো কয়েক মিলিয়নস অফ ইয়ার্স পরে এই পিনাটা আর থাকবেও না। তাহলে এটা আবার একটা ভেস্টিজিয়াল অর্গান। এগুলো হয়ে গেল তোমার ল্যামার্কের থিওরির মধ্যে। এবার চলে আসো ডারউইনের থিওরির মধ্যে। ডারউইন টোটালটাই নেচারের উপরে ছেড়ে দিলেন, বললেন হচ্ছে ন্যাচারাল সিলেকশন। তো ডারউইন আহ এখানে এই গোড়াটা রিডিং করবা ভালো করে। এখান থেকে মেইন একটা কোয়েশ্চেন আসতে পারে। তার একটা বইয়ের নাম হচ্ছে অরিজিন অফ স্পিসিস, 1859। এই অরিজিন অফ স্পিসিস এর মধ্যে উনি বলেছিলেন, অনেকগুলো থিওরি দিয়েছিলেন। থিওরি দিয়ে
থিওরি, দুটো থিওরি মেইনলি আছে। একটা হচ্ছে থিওরি অফ ন্যাচারাল সিলেকশন, এর মধ্যে এই সবগুলো কথা বলা আছে, ভেরিয়েশন এগুলো সবই এর মধ্যে বলা আছে। তাহলে দেখো, অ্যাকচুয়ালি কি বলতো, ডারউইন হচ্ছে একজন ইংল্যান্ডের ন্যাচারালিস্ট। ও ওই সময়ে যে কুইন ছিল, ভিক্টোরিয়া ওয়ান, ওয়ানই হবে, ভিক্টোরিয়া ওয়ান। তো ভিক্টোরিয়া ওয়ান অনেকগুলো শিপ, মানে জাহাজকে বিভিন্ন আইল্যান্ড, মানে গোটা পৃথিবীতে পাঠাচ্ছিল। কি জন্য পাঠাচ্ছিল? যত বেশি কলোনি কম করা যায়। তো ইন্ডিয়া হচ্ছে তার মধ্যে ইংল্যান্ডের একটা কলোনি। এরকমই আরো অনেক কলোনি ছিল, যেরকম হচ্ছে তোমার নর্থ আমেরিকা একটা কলোনি ছিল, আফ্রিকা একটা কলোনি ছিল। এই কলোনাইজ করার জন্য অনেক জাহাজকে পাঠাচ্ছিল। তার মধ্যে একটা জাহাজের নাম ছিল HMS বিগল, হার ম্যাজেস্টিস শিপ বিগল। বিগল হচ্ছে ওর একটা ফেভারিট কুকুরের নাম। তো ওই বিগল শিপের তার ছিল হচ্ছে ডারউইন। তো ডারউইন এরকম ওই শিপটাতে যেতে যেতে একটা আইল্যান্ডে পৌঁছায়, আইল্যান্ডটার নাম হচ্ছে গ্যালাপাগোস আইল্যান্ড। গ্যালাপাগোস আইল্যান্ডে ডারউইন অনেক ভালো অনেক কিছু অবজার্ভ করে। তার মধ্যে একটা অবজারভেশন ছিল ফিঞ্চ বার্ড। দেখলো যে একটা স্পিসিসেরই এত ভ্যারাইটি, ফিঞ্চ বার্ডেরই অনেক ভ্যারাইটি। বিশেষ করে তাদের বিক, মানে যে চোঁচটা আছে, ওই চোঁচের অনেক রকমের শেপ। আর এক একটা এক একটা ফিঞ্চ পাখি এক এক রকম খাবার খাচ্ছে। তো এরকম অনেক নেচারের অনেক কিছু অবজার্ভ করে টোরে উনি কিছু থিওরি লেখেন। তো তার মধ্যে একটা থিওরি হচ্ছে ওভার প্রোডাকশন, মানে একটা স্পিসিস সবসময় তার হাইয়েস্ট ক্যাপাসিটিতে রিপ্রোডিউস করবে। কারণ তারা কি চায় যে আমাদের স্পিসিসটা পৃথিবীতে বেশি বেশি করে টিকে থাকুক। যদি কম করে রিপ্রোডিউস করে তাহলে কোনো ন্যাচারাল ক্যালামিটিস হলে ওই স্পিসিসটা মারা যেতে পারে। কিন্তু অনেক বেশি মেম্বার থাকলে কিছু জন মারা গেলেও কিছু জন বেঁচে থাকবেন, হ্যাঁ কি না? তো এগুলোর অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, যেমন অয়েস্টার। অয়েস্টার কি একবারে 60 to 80 মিলিয়ন এগ পারে, ঝিনুক। কিন্তু এই 60 to 80 মিলিয়ন এগসই তো আর বেঁচে থাকে না, মানে ওই বাচ্চাগুলো তো আর বেঁচে থাকে না, অনেকে মারা যায়। তার মধ্যে থেকে কিছু যারা মারা গেল তারা আবার 60 to 80 মিলিয়ন করে ডিম পারবে। করে এরকম করে ওরা নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে পৃথিবীর মধ্যে। দেখো লেখা আছে যে যদি এরা সবাই বেঁচে থাকতো, এই যে দেখো লেখা আছে, ইফ অল দ্য এগস হ্যাচ and young ones survive after few generation their shell would be about the size of the earth, এমন হয়ে যেত। কিন্তু তা কি আদৌ হয়? তার মানে কি 60 to 80 মিলিয়নের মধ্যে মানে পয়েন্ট সামথিং হয়তো বেঁচে থাকে, পয়েন্ট সামথিং পার্সেন্ট হয়তো বেঁচে থাকে। খায় নেয় কেউ, অনেকে অনেক অনেক প্রিডেটররা খেয়ে নেয়, এনভায়রনমেন্টাল কারণে মারা যায়। যত ছোট সাইজের অর্গানিজম তত বেশি রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি, যত বড় সাইজের অ্যানিমাল তত রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি কম। যেমন হাতি 1.5 বছরে একবার বাচ্চা দেয়, মানুষ বছরে একটা করে বাচ্চা দেয়। কিন্তু এখন তো মানুষ লাইফ টাইমে একটা বাচ্চা নেয়, কারণ মানুষের চিন্তাধারা অন্যরকম। প্যারামেশিয়াম, প্যারামেশিয়াম কি, যে 3 times divides at the rate of 3 times in 48 hours। মানে 48, প্যারামেশিয়াম তো অ্যাসেক্সুয়ালি প্রোডাকশন করে, বাইনারি ফিশন, মানে ডিভাইড হয়ে যাওয়া। তো 48 ঘন্টায় 3 বার ডিভাইড হয়ে যায়। যদি সবাই হয়ে যেত, সবাই বেঁচে থাকতো, তাহলে কি আহ তোমার হচ্ছে কয়েক দিনের মধ্যেই প্যারামেশিয়ামের সাইজ কত হয়ে যেত? 10,000 টাইমস দ্য মাস অফ দ্য আর্থ হয়ে যেত। কিন্তু তাই কি আগে হয়েছে? না। তার মানে ওরা অনেকেই মারা যায়। সেখানেই আবার দেখো এলিফ্যান্টের রিপ্রোডাক্টিভ রেট একটু স্লো, কিন্তু অতটাও স্লো বলা যায় না। যে এরা বলেছে 90 বছরে 6টা বাচ্চা দেয়। মানে ধরে নাও যদি একটা এলিফ্যান্ট 90 বছর বাঁচে, তাহলে তাহলে
750 ইয়ার্সে মোটামুটি 19 মিলিয়ন এলিফ্যান্ট হয়ে যেত, কিন্তু এখন কি আর আর্থে এত আর এলিফ্যান্ট কি আছে না নেই? সেটা হিউম্যানের হান্টিং এর জন্যই যে শুধু নেই তা না, অনেক কারণেই, কারণ এলিফ্যান্ট অনেক দিন ধরেই আর্থে আছে। আর্থকোয়েকের জন্য অনেক এলিফ্যান্ট মারা গেছে, ন্যাচারাল ক্যালামিটিস এর জন্য মারা গেছে, আইসে যে অনেক এলিফ্যান্ট ছিল, আইসে যে যে এলিফ্যান্ট গুলো ছিল ওগুলোর নাম ছিল ম্যামথ। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কি, কেন কেন ওরা এত তাড়াতাড়ি রিপ্রোডিউস করে, যে হাউএভার রিগার্ডলেস অফ দ্য রেট অফ রিপ্রোডাকশন অফ এ স্পিসিস আন্ডার ন্যাচারাল কন্ডিশন, the number of individuals of each species remain roughly constant over a long period of time in a fairly stable environment. কিন্তু ওদের নাম্বারটা সবসময় কনস্ট্যান্টই থাকে, কখনো কি 19 মিলিয়ন হয়ে গেছে আজ পর্যন্ত? কখনোই হয়নি। ওই খুব বেশি হলে গোটা ওয়ার্ল্ডের 1 থেকে 2 মিলিয়ন হবে, আর ওটা বছরের পর বছর ওরকমই থাকে, একটু কম বেশি হয়। 2 নাম্বার কি বললো ডারউইন, যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, একটা স্পিসিসকে বেঁচে থাকতে গেলে অনেক রকমের স্ট্রাগল করতে হয়। কি কি স্ট্রাগল করতে হয়? 1 নাম্বার স্ট্রাগল করতে হয় আহ তোমার হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক স্ট্রাগল। ইন্ট্রা স্পেসিফিক ইন্ট্রা স্পেসিফিক স্ট্রাগল, তারপরে করতে হয় ইন্টার ইন্টার স্পেসিফিক স্ট্রাগল, আর করতে হয় হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল স্ট্রাগল। এনভায়রনমেন্টাল স্ট্রাগল, ইন্ট্রা স্পেসিফিক স্ট্রাগল মানে কি, নিজের স্পিসিসের সাথেই লড়াই করতে হয় থাকা খাওয়া সেক্সুয়াল পার্টনারের জন্য। ইন্টার স্পেসিফিক স্ট্রাগল কি, অন্য স্পিসিসের সাথে লড়াই করতে হয় থাকা খাওয়ার স্পেস জন্য। আর এনভায়রনমেন্টাল স্ট্রাগল কি, ঝড় বৃষ্টি ড্রাউট, বুঝতে পারছো, এইগুলোর সাথে স্ট্রাগল করার জন্য। তো অ্যাকর্ডিং টু ডারউইন, ইন্ডিভিজুয়ালস মাল্টিপ্লাই ইন এ জিওমেট্রিক রেশিও। জিওমেট্রিক রেশিও মানে কি, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই ফর্মে বাড়া, মানে 2 এর মাল্টিপলে বাড়া বা 3 এর মাল্টিপলে বাড়া। ধরে নাও একটা কুকুরের রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি বছরে 3টা করে বাচ্চা দেওয়ার কথা বলি। 3টাই হবে বেশি, 3টা কখনো 4টা 5টা হয়, কিন্তু অন এন এভারেজ 3টাই ধরে চলবে। তাহলে যদি 3 এর মাল্টিপলে ওরা বাড়বে, মাল্টিপল প্লাসে না, মাল্টিপল, জিওমেট্রিক রেশিও মানে মাল্টিপল ফর্মে বাড়া। কিন্তু কি বলতো, ব্যাপারটা হচ্ছে যে স্পেস আর ফুড কিন্তু কনস্ট্যান্ট। ওরা কি বাড়তে পারবে? ইচ্ছা করলেই কি বাড়তে পারবে? একটা জায়গায় কি আনলিমিটেড স্পিসিস থাকতে পারবে? কারণ জায়গাও লিমিটেড, আর তাদের জন্য ফুডও লিমিটেড, সেই জন্য ওদেরকে কি করতে হয়, স্ট্রাগল করতে হয় এই শেল্টারের জন্য, ক্লাইমেটের জন্য, ফুড সাপ্লাইয়ের জন্য, ব্রিডিং প্লেসের জন্য। তো যদি সেম স্পিসিসের মধ্যে মানে লড়াইটা হয় তাহলে ইন্ট্রা স্পেসিফিক, আর যদি ডিফারেন্ট স্পিসিসের সাথে হয় ইন্টার স্পেসিফিক, আরো একটা হয় এনভায়রনমেন্টের সাথে, সেটা এনভায়রনমেন্টাল স্ট্রাগল। 3 নাম্বার কি বললো ভাইয়া, তোমার ডারউইন যে বললো ভেরিয়েশন। একটা স্পিসিসের সব সব মেম্বাররা কখনোই একই হয় না, সব মেম্বার নিজের থেকে একটু একটু হলেও আলাদা আলাদা হয়। যে দেখো, একটা স্পিসিসের সব মেম্বার যদি একই রকম হয় তাহলে কোনো স্লাইড এনভায়রনমেন্টাল চেঞ্জ হলে গোটা স্পিসিসটাই একবারে মারা যাবে। কিন্তু সবাই একটু আলাদা আলাদা হওয়াতে এনভায়রনমেন্টাল চেঞ্জ হলে কিছু স্পিসিস মারা গেলেও কিছু স্পিসিস হয়তো বেঁচে থাকে। বুঝতে পারছো তো? তো স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অন দ্য অর্গান হ্যাভ compelled them to adapt themselves, এই যে এখান থেকে, to adapt themselves according to the conditions so that they can utilize the natural resources and can survive successfully. Because of the adaptations, it is difficult to find any of the two individuals alike. মানে এই অ্যাডাপ্টেশন হওয়ার জন্য কোনো ইন্ডিভিজুয়ালি একই রকম হয় না, এক একজন এক এক রকম ভাবে অ্যাডাপ্ট করে। সো ইভেন দ্য প্রোজেনি অফ দ্য সেম প্যারেন্টস, মানে একই প্যারেন্টের ছেলেমেয়েরাও নট এক্স্যাক্টলি অ্যালাইক ইন অল রেসপেক্ট, একই রকম হয় না সব দিক থেকে।
কোনো কোনো ক্যারেক্টার বাবার সাথে ম্যাচ করে, কোনো কোনো ক্যারেক্টার মায়ের সাথে ম্যাচ করে, কোনো কোনো ক্যারেক্টার বাবা মা কারোর সাথেই ম্যাচ করে না। এই যে ডিফারেন্স, এটাকে কি বলে? ভেরিয়েশন। ভেরিয়েশন না থাকলে কিন্তু সবাই যদি সেম হতো তাহলে কিন্তু সবাই মরে যেত যদি এনভায়রনমেন্টাল কোনো চেঞ্জ হতো। These variation change could not occur and hence there will be no possibility of evolution to occur. Variation যদি না হতো তাহলে ইভলিউশনও হতো না। ভেরিয়েশন আছে জন্যই, ভেরিয়েশন আছে জন্যই যে একটা স্পিসিস থেকে নতুন স্পিসিস তৈরি হতে পারে। শুনছো তো? অন্যমনস্ক হয়েও না কিন্তু। Certain variation which once appeared in the parent generation, যদি প্যারেন্ট জেনারেশনে কোনো ভেরিয়েশন চলে আসে তাহলে ওটা পরের জেনারেশনে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। কন্টিনিউ টু অ্যাপিয়ার ইন দ্য প্রোজেনি জেনারেশন আফটার জেনারেশন। এবার সব ভ্যারিয়েশনই যে ভালো হবে এমন কোনো মানে নেই। ওই এনভায়রনমেন্টে থাকার জন্য ওই ভ্যারিয়েশনটা সুইটেবল কিনা সেটা দেখতে হবে। তোমার হঠাৎ করে গিলস, মানে মানুষের পপুলেশনের মধ্যে কিছু পপুলেশন হঠাৎ করে গিলস হয়ে গেল, তো এই ভ্যারিয়েশনটা কি টেরিস্ট্রিয়াল এনভায়রনমেন্টে থাকার জন্য সুইটেবল? সব ভ্যারিয়েশনই যে ওই এনভায়রনমেন্টটা সব অ্যাকসেপ্ট করবে এমন কোনো মানে নেই। এমনি বললাম। তো ভ্যারিয়েশন দুই রকমের হতে পারে, যে হার্মফুলও হতে পারে আবার অ্যাডভান্টেজিয়াসও হতে পারে। হার্মফুল ভ্যারিয়েশন উইল মেক ইটস পসেসর আনফিট, মানে যে পজেস করবে তাকে আনফিট বানিয়ে দেবে, তাহলে সে আর বেঁচে থাকবে না ইন দ্য স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এন্ড উইল লিড টু ইটস বিং উইডেড আউট, মানে ও এনভায়রনমেন্ট থেকে চলে যাবে। অন দি আদার হ্যান্ড, ইন্ডিভিজুয়ালস পজেসিং দ্য অ্যাডভান্টেজিয়াস ভেরিয়েশন, যারা ভেরিয়েশন ভালো ভেরিয়েশন গুলোকে পজেস করবে, অ্যাডভান্টেজিয়াস ভেরিয়েশন, তারা উইল বি মোর সাকসেসফুল ইন দ্য স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। ওরা ওই স্ট্রাগল গুলোতে সার্ভাইভ করে যাবে। তারপরে চলে আসো হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ডারউইন বললো কি, যে একটা পপুলেশনের সবাই ফিট হয় না, যারা ফিট এনভায়রনমেন্ট তাদেরই সিলেক্ট করবে। যেমন আগে ঘোড়া ঘোড়া হর্সের পপুলেশন আগে ছিল ছাগলের মতো, কিন্তু ওরা প্রে থেকে বাঁচার জন্য বা খাবারের খোঁজের জন্য ওরা রানিং করতে শুরু করলো। আর ওদের আগে যে মানে ওদের আগে ইয়ে ছিল না, পায়ের খুরকে কি বলে, গরুর যে খুর গুলো হয়, গরুর যে, ওটাকে কি বলে, যাই হোক, ওদের আগে আমাদের মতনই 5টা করে আঙ্গুল ছিল প্রতিটা পায়ে, কিন্তু পরে ওই 5টা আঙ্গুলের মধ্যে 4টা আঙ্গুল ডিজেনারেট হয়ে যায়, একটাই ফিঙ্গার স্ট্রং হয়ে যায়, ওটাই ওদের খুর। নিচের দিকে যে খুরটা দেখি ওটা অ্যাকচুয়ালি ওদের নেই, মানে অনেক হাইলি ডেভেলপ নেই, অনেক স্ট্রং। তো ওটার জন্য ওরা স্পিড বেশি পেলো, প্রেদের থেকে দূরে পালানোর চেষ্টা করতে পারলো, লম্বা হাইটেও বড় হয়ে গেল, লেগ মাসেলও স্ট্রং হয়ে গেল। তো যারা এই ভেরিয়েশনটাকে নিতে পারলো তারা ফিট, যাদের মধ্যে আসলো না ভেরিয়েশনটা তারা আনফিট। ধীরে ধীরে যারা ফিট তারাই শুধু বেঁচে থাকলো, ওদের থেকে আরো স্ট্রঙ্গার এন্ড স্ট্রঙ্গার স্পিসিস তৈরি হলো। এই যে স্ট্রাগলের সময়, স্ট্রাগলের জন্য কি বললাম, ইন্ডিভিজুয়ালস ক্যান সার্ভাইভ, অনলি দোজ ইন্ডিভিজুয়ালস ক্যান সার্ভাইভ হুইচ হ্যাভ অ্যাডভান্টেজিয়াস অ্যাডাপ্টেশনস অর ভেরিয়েশন। তার মানে যাদের মধ্যে এই অ্যাডভান্টেজিয়াস ভেরিয়েশন গুলো আছে, ওরাই কিন্তু নেচারে থাকা, ওই নেচারে থাকার জন্য সুইটেবল, ওই নেচারে থাকার জন্য সুইটেবল। নেচার সব জায়গায় সেম না, ডেজার্টের নেচার একরকম, ফরেস্টের নেচার আর এক রকম। ওটাকে দেখতে হবে যে ঘোড়া যদি ফরেস্টে থাকার জন্য বা গ্রাসল্যান্ডে থাকার জন্য সুইটেবল হয়, নট নেসেসারিলি ও ডেজার্টে থাকার জন্য সুইটেবল হবে। বুঝতে পারছো তো? So this is called the termed as Darwin termed as natural selection. নেচার তাদেরকেই সিলেক্ট করলো যারা হচ্ছে ফিট। অ্যাজ দ্য এনভায়রনমেন্ট চেঞ্জেস, যদি কোনো কারণে এনভায়রনমেন্ট চেঞ্জ হয় তাহলে নিউ অ্যাডভান্টেজ গেট সিলেক্টেড ইন নেচার। নিউ অ্যাডভান্টেজেস, মানে তার মধ্যে আবার যারা নতুন আর যারা অ্যাডভান্টেজেস তারাই আবার সিলেক্ট হবে। এরকম করতে করতে চেঞ্জ হতে 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 হতে
একটা স্পিসিস থেকে নতুন আবার আর একটা স্পিসিস চলে আসে। দিস এক্সপ্লেন হাউ নিউ স্পিসিস অরিজিনেটেড। এদিকে দেখো বইয়ের মধ্যে কি দেখে যাচ্ছে, আমি এখানে মার্ক করে যাচ্ছি ওখানে। এবার একটা স্পিসিস থেকে নতুন স্পিসিস আসার ঘটনাকেই বলা হয় স্পিসিয়েশন। এইবার দেখো, যেমন একটা এক্সাম্পল এখানে দিয়েছে, ন্যাচারাল সিলেকশনের এক্সাম্পল দিয়েছে, তোমরা এই ছবিটা দেখবা। এটা হচ্ছে একটা মথের ছবি। এখানে এখানে মথটা, এখানে একটা মথ দেখা যাচ্ছে, তাই কি না? একটা মথ দেখা যাচ্ছে না, এখানে দুটা মথ দেখা যাচ্ছে। এটাকে দেখতেই পাওনি। আর এখানে একটা মথ দেখা যাচ্ছে, তাই কি না? না, এখানেও দুটা মথ দেখা যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এইটা ইংল্যান্ডের ছবি। ইংল্যান্ডের এটা এটা আর্লিয়ার ইংল্যান্ডের ছবি, যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়নি তখন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন হয়নি তখন ইংল্যান্ডের গাছপালা বেশ সুন্দর, এরকম মানে হোয়াইট ছিল বলতে গেলে। কথা বুঝতে পারলে? মানে ইংল্যান্ডের পরিবেশটা বলতে গেলে ফেয়ার ছিল, তত বেশি পলিউশন ছিল না, কোল এগুলোর বেশি ইউজ হতো না, তখন ওগুলো আবিষ্কারই হয়নি। কিন্তু তো তখন কি বলতো, এই যে ডার্ক, একই স্পিসিসের দুই রকমের ভ্যারাইটি, এরা দুজনেই কিন্তু একই স্পিসিস, নিজেদের মধ্যে রিপ্রোডাকশন করলে বাচ্চা হবে, এই যদি এর সাথে রিপ্রোডিউস করে বাচ্চা হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরকম হোয়াইট এনভায়রনমেন্টে, এরা তো লুকিয়ে থাকতে পারবে, এদেরকে প্রেরা দেখতে পাবে না। কিন্তু এই ডার্ক কালারের যে ইয়েটা, মানে মথগুলো, এরা খুব ইজিলি ভিজিবল। তো পাখিগুলো এদেরকেই খেয়ে দেখতে পেত, এদেরকেই খেয়ে নিত। তো ডার্ক কালারের মথের পপুলেশন ছিল কম, আর এদের পপুলেশন ছিল বেশি। কিন্তু যখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হলো, যখন গাছের স্টেম পাতাগুলো যখন কোলের লেয়ার দিয়ে, মানে ধোঁয়ার যে কোলের লেয়ার দিয়ে যখন কালো কালো হয়ে গেল, তখন ডার্ক কালারের মথগুলো ভালো করে লুকিয়ে থাকতে পারলো। তখন পাখিগুলো এদেরকে আর দেখতে পারলো না, তাই এদের নাম্বার বেড়ে গেল, আর এরা হয়ে গেল ভিজিবল, এদের নাম্বার কমে গেল। তো যে যে এনভায়রনমেন্টটা পরে লেটার, বুঝতে পারলে? এটার নাম, এই মথটার নাম হচ্ছে বিস্টন বেটুলারিয়া। বিস্টন বেটুলারিয়া। তো এবার কে কোন এনভায়রনমেন্টে থাকার জন্য কে ফিট, সেটা এখন দেখতে হবে। তো এই এক্সাম্পলটা নিজেরা পারবা তো, নাকি আমাকে আবার লাইন বাই লাইন বোঝাতে হবে? ম্যানচেস্টারে, 1850 ম্যানচেস্টার এরিয়া। হ্যাঁ, এই যে দেখো, ডার্ক ভ্যারাইটি ওয়াজ রেয়ার, মানে আগে ডার্ক গুলো কম ছিল কেন? কারণ বিকজ ইট ওয়াজ ইটেন আপ বাই বার্ডস বিং ইজিলি ভিজিবল টু দেম ডিউ টু ইটস ব্ল্যাক উইংস। কেন? কারণ ওই সময়ে অত বেশি ইয়ে ছিল না, কি বলতো, মানে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন অত ছিল না। তো গাছের ট্রাঙ্কে, মানে গাছের গুড়িতে একটা লাইকেন গ্রো হতো, ওটাও দেখো সাদা কালারের। এই যে এখানে সাদা সাদা ছোপ ছোপ যে দেখা যাচ্ছে, এই যে সাদা সাদা ছোপ ছোপ যে দেখা যাচ্ছে, এগুলো এক ধরনের লাইকেন। লাইকেন মানে কি? ফাঙ্গাস আর অ্যালগির অ্যাসোসিয়েশন। আর হোয়াইট কালারের যে মথগুলো, ওদের কালারটাও এরকমই। তো এরা ইজিলি লুকিয়ে থাকতে পারে। কিন্তু পলিউশন হলে কি না, লাইকেন জানো তো পলিউশনের ইন্ডিকেটর, যত বেশি পলিউশন হবে লাইকেন তত কম হবে। তো যখন পলিউশন হয়ে গেল, দেখো লাইকেন গুলো আর এখানে নেই, এই গাছের ট্রাঙ্কে আর লাইকেন গুলো নেই। বুঝতে পারলে? তখন এরা ইনভিজিবল হয়ে গেল, ডার্ক কালারের মতগুলো ইনভিজিবল হয়ে গেল, হোয়াইট কালারের মতগুলো ভিজিবল হয়ে গেল। তো এখানে লাইকেনের ব্যাপারটাও পড়তে হবে। লাইকেন গ্রোয়িং অন দ্য হাউসেস এন্ড ট্রিজ ফ্রম অন হুইচ it rested, but there was also another variety which had darker wings. This dark variety was rare in 1850 in Manchester area because it was eaten up by birds being easily visible. The light colored moth were seen in large number. কিন্তু এই জিনিসটা উল্টে গেল, এই যে যখন, এই যে দেখো লেখা আছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ম্যানচেস্টার, তখন লাইকেনও
আর বেশি হলো না। যে ডেথ অফ লাইকেন তার মানে কি, ডার্কেনিং অফ ট্রাঙ্ক, মানে ট্রি ট্রাঙ্ক গুলো ডার্ক হতে গেল, দ্য ট্রি ট্রাঙ্কস উইথ শুট। Now the dark variety was better hidden in this area and was not easily picked by birds. তাহলে নেচার কাকে সিলেক্ট করবে, ওটা টাইম টু টাইম ওই ব্যাপারটার উপরে ডিপেন্ড করে। এই ঘটনাটাকে বলে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম। মেলানিন মানে কি, পিগমেন্টেশন, জানো তো, স্কিন পিগমেন্টেশন। তো এটা ইন্ডাস্ট্রির জন্য হয়েছিল, তাই এটাকে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম বলি। তাহলে ল্যামার্কের থিওরি আর ডারউইনের থিওরির মধ্যে অনেক ডিফারেন্স। কারটা বেশি অ্যাকসেপ্টেবল? ডারউইনেরটা একটু বেশি অ্যাকসেপ্টেবল, কিন্তু তাও পরবর্তীতে ডারউইনের থিওরির মধ্যে প্রচুর প্রচুর ফ্লজ থেকে গেছে। ওগুলোকে এখন এখন এগুলোকে বলে, এখন যেগুলো মানে অ্যাকসেপ্টেবল সেটা হচ্ছে মডার্ন থিওরি অফ ইভলিউশন। কিন্তু তাও তাহলে স্যার আমরা কেন ল্যামার্ক আর ডারউইন করছি? কারণ এই হিস্ট্রিটা জানতেই হবে। আমরা যদি বেসিকটা না জানি তাহলে মডার্নটা কিছুই বুঝবো না। তো ল্যামার্কের থিওরি কি বলেছিল, মেন কিসের মধ্যে ফোকাস করেছিল, যে ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার। আর ডারউইন কিসের উপরে বেশি ফোকাস করেছিল, ন্যাচারাল সিলেকশন। তারপরে ল্যামার্ক কি বলেছিল, যে ইউজ অ্যান্ড ডিসইউজ অফ অর্গ্যান, বলেছিল একই না। আর যেগুলো বেশি ইউজ হবে সেগুলোর মধ্যে অনেক রকমের চেঞ্জেস আসবে, সেই চেঞ্জগুলোই মানে কি নেক্সট জেনারেশনে যাবে। চেঞ্জেস অ্যাকোয়ার্ড গেট ট্রান্সমিটেড টু নেক্সট জেনারেশন, মানে বাবা মার যে চেঞ্জ গুলো অ্যাকোয়ার করলো সেটা আবার পরের জেনারেশনে যাবে। কিন্তু ডারউইন কিসের উপরে বেশি ফোকাস করেছিল, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তারপরে ল্যামার্ক কি বলেছিল, যে নিউ স্পিসিসেস ইভলভ আফটার এ লং পিরিয়ড অফ টাইম আফটার মেনি জেনারেশনস বাই অ্যাকোয়ারিং নিউ ক্যারেক্টার। এই নিউ ক্যারেক্টার আস্তে 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 অনেক দিন ধরে নতুন স্পিসিস তৈরি হবে। কিন্তু ডারউইন কি বলেছিল, যে নিউ স্পিসিস তৈরি হবে ফেভারেবল ক্যারেক্টার বা ফেভারেবল ভ্যারিয়েশন গুলো অ্যাকুমুলেশন হতে হতে, নিউ ক্যারেক্টার না। ডারউইন ল্যামার্ক বলেছিল নিউ ক্যারেক্টারের অ্যাকুমুলেশন হবে, কিন্তু ডারউইন বলেছিল ফেভারেবল ক্যারেক্টার ভ্যারিয়েশনের অ্যাকুমুলেশন হবে। ফেভারেবল মানে ওই এনভায়রনমেন্টে থাকার জন্য কোন ভ্যারিয়েশনটা ফেভার, সেইটা আহ, জন্য নতুন স্পিসিস হবে। বুঝতে পারছো তো, একটু মাইনিউট ডিফারেন্সেস আছে। তো ডারউইন ওয়াজ হাউএভার আনএবল টু এক্সপ্লেন, কিন্তু ডারউইনের এবার এখান থেকে দেখো ফ্লজ, ফ্লজ অফ ডারউইন, বা কি বলবো ফ্লজ, অন্য কিভাবে আসতে পারি, ডারউইন আর কিভাবে আসতে পারি এই কোশ্চেনটা, ড্রব্যাকস, হ্যাঁ এইটাই খুঁজছিলাম। ড্রব্যাকস অফ ডারউইন, থিওরি অফ ডারউইন রিভলিউশন। তো এখানে আর কি আছে, যে ও বলতে পারেনি, যে ও বলেছিল ভ্যারিয়েশন, বুঝলা, আলাদা আলাদা মেম্বাররা আলাদা আলাদা হয়, তার মধ্যে যারা ফেভারেবল তারা বেঁচে থাকবে। কিন্তু ও বলতে পারেনি যে সোর্সেস অফ ভ্যারিয়েশন কি, ভ্যারিয়েশনটা আসলো কিভাবে। কথাটা বুঝলা, এই জিনের চেঞ্জ গুলো আসলো কিভাবে, তখন তো জিন সেল কিছুই আবিষ্কার হয়নি, ও বলবেই বা কিভাবে। তাও যে বলেছে এটাই অনেক বড় ব্যাপার। তো এখন সেই জন্য কি আসলো, মডার্ন জেনেটিক্স হ্যাজ রিভিল দ্য সোর্সেস অফ ভেরিয়েশন, যে ক্রোমোজোম, জিন, বুঝতে পারছো, ক্রসিং ওভার, মিউটেশন, এই জিনিসগুলোর জন্য ভেরিয়েশন আসে। তো মডার্ন জেনেটিক্স এর জন্য যে নতুন ডারউইনিজমের থিওরি গুলোকে মডিফাই করে যে থিওরি গুলো দিল, এটাকে বলে নিও ডারউইনিজম, এটাকে বলে নিও ডারউইনিজম। যাই হোক, ডারউইনকেই ফাদার অফ ইভলিউশন বলা হয়। তাহলে এবার দেখে নিই যে হিউম্যানের ইভলিউশনটা কিভাবে হলো। কটা পেজ আছে গড়? ও বেশি না। হিউম্যানের ইভলিউশনে আমরা মেইনলি কি দেখবো বলতো, আমরা মেইনলি দেখবো যে হিউম্যানের স্ট্যাচার কিভাবে চেঞ্জ হলো। স্ট্যাচার মানে পয়েশ্চার,
তারপরে দাঁতের কি কি চেঞ্জ হলো, কারণ মানুষ আগে অন্যরকম ফুড হ্যাবিট ছিল, পরে ওদের ফুড হ্যাবিট অনেক পাল্টায়। হ্যাঁ, তাই কি না? আগে দাঁতগুলো বাঘের মতো চোখা চোখা ছিল, ক্যানাইনটা অনেক লম্বা ছিল। হ্যাঁ, তারপরে হচ্ছে, তারপরে কি দেখবো, ব্রেন সাইজ বা স্কালের সাইজ। আগে মানুষের আইকিউ অনেকটাই কম ছিল, ব্রেনের সাইজও অনেকটা ছোট ছিল। তারপরে দেখবো ফোর লিম্ব, মানে হাতের লেন্থ। দেখো এই ছবিটাতে দেখো হাত, আগে মানুষটা যখন এপের মতো যখন ছিল, বানরের মতো যখন ছিল, তখন ফোর লিম্ব মানে সামনের হাতটার লেন্থটা অনেক বড় ছিল, হ্যাঁ কি না? কিন্তু এখন মানুষের সামনের হাতের সাইজটা ছোট, কিন্তু পিছনের যে পা আছে, মানে আমাদের পায়ের লেন্থটা বড়। এরকম কিছু কিছু চেঞ্জেস আমরা দেখবো। আর দেখি এখানে মনে হয় এভিডেন্স গুলো কোথায় পাওয়া গেছে, মানে ওদের ফসিল গুলো কোথায় পাওয়া গেছে, সেই জায়গাগুলোর নাম আছে কিনা, সেটা না থাকলেই বেশি ভালো, কারণ ওগুলা 12-এর টপিক। মানে বেশি না হলে মুখস্থ করতে হবে, কঠিন কিছু না, কোথায় পাওয়া গেছে, কি না কি, কোন কেভের মধ্যে, কোন জায়গায়, এগুলো একটু দেখতে হবে। তো দেখি, চার্লস লিনিয়াস, কি লেখা আছে দেখি, যে সরি, কার্ল কার্ল লিনিয়াস, হ্যাঁ, গেভ দ্য ম্যান সাইন্টিফিক নেম হোমো স্যাপিয়েন্স। হোমো মানে আমি কি জানি না, স্যাপিয়েন্স মানে তো হচ্ছে নলেজ, কিন্তু এটা মডার্ন ম্যানদের নাম। ইন দ্য অ্যানিমাল কিংডম, হোমো স্যাপিয়েন্স or modern man belong to the order primate। কোন অর্ডারের মধ্যে পড়ে? প্রাইমেট অর্ডারের মধ্যে পড়ে। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তো কিংডম কি? অ্যানিমিলিয়া। কিংডম, প্ল্যান্ট কিংডম, অ্যানিমাল কিংডম। তো মানুষ অ্যানিমাল কিংডমের আন্ডারে। কিংডম, ফাইলাম, কোন ফাইলাম? ম্যামাল। বুঝতে পারছো? গায়ে লোম থাকে, মায়ের দুধ খায়, তাদেরকে ম্যামাল বলে। কিংডম, ফাইলাম। ক্লাস, কোন ক্লাস? ভার্টিব্রাটা, কারণ ভার্টিব্রাল কলাম আছে, ব্যাকবোন। সেই ভার্টিব্রেটা কলাম, মানে কিংডম, ফাইলাম, ক্লাস, ক্লাসের আন্ডারে, ভার্টিব্রেটা ক্লাসের আন্ডারে অনেকেই পড়ে। রেপটাইলস পড়ে না, কিংডম, ফাইলাম। আগে মানে আগে vertical হতো, তাই animals হতো। হ্যাঁ, সরি সরি, কিংডম হলো তোমার অ্যানিমেলিয়া, Kids paper কি তারপরে হয়? ফাইলাম হবে ভার্টিব্রাটা, ফাইলাম হবে, সরি, ফাইলাম হবে কর্ডেট। কর্ডেট মানে হচ্ছে যাদের নোটোকর্ড থাকে এমব্রায়োনিক স্টেজে, মানে ব্যাকবোনেরই প্রিমিটিভ পার্ট। তাহলে কিংডম অ্যানিমেলিয়া, ফাইলাম হচ্ছে কর্ডেট, কর্ডেটের আন্ডারে কিংডম, ফাইলাম, ক্লাস, ক্লাস হচ্ছে ভার্টিব্রাটা। বুঝলা? এবার এই ভার্টিব্রাটার আন্ডারে কোন অর্ডারের মধ্যে পড়বে? প্রাইমেট। প্রাইমেট কাদেরকে বলে? যাদের স্কালের সাইজটা একটু বড় হয় তাদেরকে প্রাইমেট বলে। যেমন মাংকি, এপ, হিউম্যান, এটা সবাই প্রাইমেটের মধ্যেই পড়ে। এখান থেকে তোমার শুরু হলো যে হোয়েন হিউম্যান ইভলিউশন, এখান থেকে একটু দেখবা, হোয়েন ইভলিউশন, হিউম্যান ইভলিউশন বিগ্যান, ফরেস্টস হ্যাড dwindled because of glaciation। মানে যখন মানুষের ইভলিউশনটা শুরু হলো, তখন ফরেস্ট গুলো বরফ দিয়ে ঢেকে গিয়েছিল, মানে আইস এজের কথা বলেছে, বুঝলা? By colder temperature and formation of glaciers, the common ancestors of ape and primate, primitive human had to come down from forest। ওদেরকে ফরেস্টে, মানে ফরেস্ট, সরি, ফ্রম ট্রিজ, মানে ওদেরকে গাছের থেকে নিচে নামতে হলো। আগে ওরা গাছে ছিল বানরের মতো। Where they lived, they started walking on the ground on all the four limbs। এই যে চারটা পায়ের উপরেই বেস করে ওদেরকে হাঁটতে হতো, হাঁটতে ওরা শুরু করলো। ঠিক আছে, তারপরে দেখো কি লেখা আছে, যে দ্য স্টোরি অফ ম্যানস অরিজিন, একটু সিনেমার মতো করে মাথায় ইমাজিন করো। দ্য স্টোরি অফ দ্য ম্যানস অরিজিন অ্যান্ড ইভলিউশন ইজ রেকর্ডেড ইন দ্য রক্স
ইন দ্য ফর্ম অফ ফসিল, মানে এই ফসিল থেকে ওদের এভিডেন্স গুলো পাওয়া গেল। দ্য সাইন্টিফিক স্টাডি অফ হিউম্যান অরিজিন এন্ড ইভলিউশন ইজ বেসড অন ফসিল হুইচ ওয়ার obtained primarily from এশিয়া এন্ড আফ্রিকা। এশিয়া এন্ড আফ্রিকার থেকে যে ফসিল গুলো পাওয়া গেল ওখান থেকে ওদের মানে স্টোরিটা ধীরে ধীরে মানে সাজানো শুরু হলো। এমন না যে সিকোয়েন্সিয়ালি পেয়েছে, এমন না। কোনোটা আগে নতুন মানুষেরটা হয়তো আগে পেয়েছে, পুরনো মানুষেরটা হয়তো পরে পেয়েছে, পরে ওদের স্ট্রাকচার গুলো দেখে দেখে সাজানো। However, fossil record is incomplete, but it is enough to construct the evolutionary path that man has followed. The man is supposed to have originated from some ape-like ancestor about 15 to 20 million years ago, the late Miocene period. এই জিনিসগুলো এখন জানি না এই পিরিয়ড মানে কি, এরা মানে কি, ইপক মানে কি, দেখি তো এখানে আছে কিনা। নাই না। ব্যাপারটা হচ্ছে যে মানে টাইমকে অনেক ফর্মে ডিভাইড করা যায়, মানে টাইমকে, মানে এই ইভলিউশনের ক্ষেত্রে টাইমকে অনেক রকম ভাবে ডিভাইড করেছে। মনে করো এটা মনে করো টাইম, ঠিক আছে, টাইমকে যত বড় যে এগুলোকে বলে এরা, এরার ডিভিশনকে বলে ইপক, ইপকের ডিভিশনকে বলে পিরিয়ড। বুঝতে পারছো কথাটা? তো এরকম অনেকগুলো এরা আছে, এরার আন্ডারে ইপক আছে, ইপকের আন্ডারে পিরিয়ড আছে। তো এরকমই একটা কোনো একটা পিরিয়ডের নাম হচ্ছে কি, কোথায় গেল, মায়োসিন পিরিয়ড। এরকম অনেকগুলো পিরিয়ড আছে, মায়োসিন, ইওসিন, মায়োসিন, প্লিওসিন, প্লেইস্টোসিন, এরকম অনেকগুলো পিরিয়ডের নাম আছে। তো দিস এপ লাইক অ্যানসেস্টার সার্ভ অ্যাজ কমন অ্যানসেস্টার ফর বোথ এপ এন্ড হিউম্যান। তার মানে এপ লাইক অ্যানসেস্টার থেকে আলাদা ব্রাঞ্চ হয়ে এপ তৈরি হলো আর হিউম্যান আলাদাভাবে তৈরি হলো। বুঝতে পারলা? এদিকে দেখো। So, going from an ape-like form to human form required many major changes which are given below. কি কি আমরা চেঞ্জেস মেইনলি দেখবো বলতো? বাইপেডাল লোকোমোশন মানে দুই পায়ে হাঁটা, বাইপেডাল মানে দুই পায়ে হাঁটা, ফ্রিং অফ ফোর লিম্ব মানে সামনের হাত পা, হাতটা ফ্রি হয়ে যাবে। ইনক্রিজড ইন দ্য ক্রেনিয়াল ক্যাপাসিটি মানে ব্রেনের সাইজ বেড়ে যাবে। ক্রেনিয়াম মানে কি, স্কাল। রিডাকশন ইন দ্য সাইজ অফ ক্যানাইন, ক্যানাইনের সাইজটা কমে যাবে, কারণ আগে ছিল কার্নিভোর কিন্তু পরে হয়ে গেল কি অমনিভোর। লস অফ জ পাওয়ার মানে জয়ের যে ছিঁড়ে কামড়ানোর যে পাওয়ারটা সেটাও কমে গেল। ডেভেলপমেন্ট অফ চিন, চিন মানে কি থুতনি, তাই না? এটাকেই তো চিন, চিন বলে। তো চীনের ডেভেলপ হলো, আগে চীনটা ছিল না। আর কি দেখবো? ডেভেলপমেন্ট অফ ফোরহেড এন্ড ব্রো ব্রো রিজেস। ডেভেলপ ফোরহেড মানে কি তোমার কপাল, আর ব্রো মানে আইব্রো, আইব্রো এগুলো তো আইব্রো এর এই যে ধারটা তৈরি হলো, আগে এগুলো ছিল না। ইনক্রিজ হাইট, ইরেক্ট পয়েশ্চার সোজা হয়ে দাঁড়ানো, ইরেক্ট মানে কি সোজা, আগে সোজা হয়ে দাঁড়াতে পারতো না। আর রিডাকশন ইন বডি হেয়ার, আগে অনেক বডিতে অনেক বেশি হেয়ার ছিল, পরে অনেক কমে যায়। এই চেঞ্জেস গুলো আমরা ধীরে ধীরে দেখবো। তো দেখো এখানে লেখা আছে কি, বিফোর লার্নিং অ্যাবাউট দ্য হিউম্যান অ্যানসেস্টর ইট উইল বি গুড ইফ উই স্টার্ট ফ্রম দ্য প্রি হিউম্যান অ্যানসেস্টর, মানে হিউম্যানেরও আগের অ্যানসেস্টর কি ছিল। আমরা শুরু করব হচ্ছে র্যামাপিথিকাস, র্যামাপিথিকাস থেকে। তো র্যামাপিথিকাস কিরকম ছিল? র্যামাপিথিকাস ওয়াক ইরেক্ট, সোজা হয়ে দাঁড়াতে পারতো, অন ইটস হাইন্ড ফিট মানে পিছনের পায়ের উপরে বেস করে, and is known only by few teeth and some fragments of jaw which were obtained as fossil, মানে ওদের কিছু দাঁত পাওয়া গিয়েছিল আর জয়ের কিছু টুকরা পাওয়া গিয়েছিল ওদের ফসিল হিসেবে। These two structures are considered to be of an early man-like primate and of the oldest man's ancestor, মানে এটাই
মানুষের সব থেকে পুরনো অ্যানসেস্টরের এটাই সব মানে হচ্ছে একটা এভিডেন্স। এর থেকেও পুরানো হয়েছে আর থাকতেও পারে, কিন্তু তার কোনো ফসিল পাওয়া যায়নি, বা নাও থাকতে পারে, বুঝতে পারলা? এটা এভিডেন্স পাওয়া গেছে, তাই সায়েন্টিস্টরা এখান থেকেই শুরু হয়েছে বলে ধরে নিয়েছে। ইন ফিউচারে যদি এর থেকেও পুরানো কোনো অন্য কোনো স্পিসিসের ফসিল পায় যেটা হিউম্যানের মতো দেখতে, তখন আবার এই বইগুলো মডিফাই হয়ে ওখান থেকে শুরু করুন। কথাটা বুঝতে পারলাম? তো হিউম্যান অ্যানসেস্টর, দেখো এখানে কি লেখা আছে, ইন অ্যাবাউট লাস্ট 100 years fossil of man have been recognized in the light of modern biological principle। ফসিলটাই মানে মেন এভিডেন্স বলতে গেলে, এর বাইরে তো আর কিছু গল্প শোনায় তো আর লাভ নাই, বা কেউ ভিডিও করে রাখে নাই, তাই কি না? ফসিলটাই হচ্ছে কি বলতো মেন এভিডেন্স, লাইফ লাইট অফ মডার্ন বায়োলজিক্যাল প্রিন্সিপাল। এখান থেকে পড়বা যে the different stages of human ancestor during evolution are termed as, কি কি আমরা মানুষের, আগেরটা তো ছিল র্যামাপিথিকাস, আগের প্যারাগ্রাফটাতে আমরা র্যামাপিথিকাস করলাম। এখন আমরা দেখবো হচ্ছে তারপর থেকে অস্ট্রালোপিথিকাস, তারপরে হোমো হ্যাবিলিস, তারপরে করবো হোমো ইরেক্টাস, তারপরে নিয়ানডারথালস, তারপরে ক্রো ম্যাগনাম বা ক্রো ম্যাগনন, আর তারপরে আসলো হচ্ছে হোমো স্যাপিয়েন্স। হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স মানে মডার্ন ম্যান। দেখো এই ছবিটাতে দেখো, র্যামাপিথিকাস থেকে শুরু করেছে, তারপরে অস্ট্রালোপিথিকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, নিয়ানডারথাল, ক্রো ম্যাগনাম, মডার্ন ম্যান। তো দেখে নিই অস্ট্রালোপিথিকাস, দেখো কি লেখা আছে অস্ট্রালোপিথিকাসে, কি লেখা আছে, they were small statured, average about 120 সেন্টিমিটার tall, মানে 3 থেকে 3.5 থেকে 4 ফুট, and their cranial capacity মানে ব্রেনের সাইজ ছিল 450 থেকে 600 সেন্টিমিটার কিউব বা সিসি। it walked nearly straight, the vertebral column মানে ব্যাকবোন যেটা had a distinct lumbar curve। লাম্বার মানে কি জানো? ভার্টিব্রাল কলামের যে হাড্ডি গুলো হয়, এই দেখো ভার্টিব্রাল কলামের যে মানে বোনস গুলো হয়, মানে ভার্টিব্রা গুলো হয়, এরকম ভার্টিব্রা গুলো থাকে একটার পরে একটা, এরকম করে ভার্টিব্রা গুলো থাকে। টোটাল কতগুলো ভার্টিব্রা থাকে? 31টা, তাই কি না? এরকম করে 31টা ভার্টিব্রা থাকে আমাদের ভার্টিব্রাল কলামে। তো মোটামুটি প্রথম, আমি বেশি বলছি না, প্রথম 7টা ধরে নাও, এটা হচ্ছে প্রথম 7টা হাড্ডিকে বলে আহ সার্ভাইকাল। প্রথম 7টা হাড্ডিকে বলে সার্ভাইকাল, তারপরে 12টা হাড্ডিকে বলে থোরাসিক। এই ছিল না তোমাদের এগুলো? থোরাসিক, হ্যাঁ, তারপরে হচ্ছে লাম্বার, বুঝতে পারছো? তারপরে মনে হয় 5টা হাড্ডিকে বলে লাম্বার, তারপরে 5টা হাড্ডিকে বলে স্যাক্রাল, তারপরে এক কয়েকটা হাড্ডি থাকে ওগুলোকে বলে ককিক্স। মনে পড়ছে? তো এই যে লাম্বার ভার্টিব্রা গুলো একটু কি ব্যাকা বলেছে, কার্ভ বলেছে, কার্ভ। এই যে এই জায়গাটা দেখবা, এই জায়গাটা র্যামাপিথিকাস তো হয়ে গেলো না, অস্ট্রালোপিথিকাস, এই জায়গাটা একটু ব্যাকা হয়, মানে একটু খুঁজা হয়ে থাকে। কিন্তু এইখানে দেখো এটা একটু এইরকম হয়ে গেছে, তাই কি না? এই জায়গাটা এরকম হয়ে গেছে এটা। তো এটাই এখানে বলার ছিল, যে লাম্বারটা কি হয়, একটু কার্ভড ছিল ওদের লাম্বার গুলো, যে লাম্বার কার্ভ উইথ ব্রড পেলভিস, পেলভিস মানে হিপ বোন, broad pelvis. The teeth were strikingly man-like because the dental arc was a smoothly rounded parabola. Smoothly rounded parabola মানে কি? এই যে এইরকম ধরনের দাঁতের ওরিয়েন্টেশনটা হবে, এইদিকে থাকবে মোলার, তারপরে থাকবে কি প্রিমোলার, তারপরে থাকবে কি ইনসিজার, সরি ক্যানাইন, তারপরে থাকবে ইনসিজার। মনে পড়ছে?
এরকম কার্ভ ধরনের ওদের প্যারাবোলাটা হবে। এটা ধরো লোয়ার জ আঁকালাম, উপরে আবার আঁকাতে হবে আপার জ, তাই কি না? এইদিকে থাকবে মোলার, তারপরে থাকবে প্রিমোলার, তারপরে থাকবে ক্যানাইন, তারপরে থাকবে ইনসিজার, এরকম। সো এটা এদেরও মানে কি বলেছে, টিথ গুলো মানুষ মানে এখনই মানুষের এখনকার মানুষের মতনই ছিল। দ্য ডেন্টাল আর্ক, আর্ক মানে কি, এই যে কার্ভটাকে আর্ক বলে। দ্য ডেন্টাল আর্ক ওয়াজ স্মুথলি রাউন্ডেড, মানে কি অল্প একটু রাউন্ডেড ছিল, এতটা রাউন্ড হবে না, স্মুথলি রাউন্ডেড প্যারাবোলা। ক্যানাইন ডিড নট প্রজেক্ট বিয়ন্ড দ্য লেভেল অফ দ্য আদার টিথ, মানে ক্যানাইন অতটাও বড় ছিল না যে মুখের বাইরে বেরিয়ে থাকবে, এতটাও বড় ছিল না, ছোট ছিল। অ্যান্ড আ সিমিয়ান গ্যাপ, সিমিয়ান গ্যাপ কি, এ গ্যাপ প্রেজেন্ট ইন এপস বিটুইন ইনসিজার্স, মানে সামনের যে আমাদের যে দুটো দাঁত, এই দুটো দাঁতের মাঝখানে একটু ফাঁকা থাকে, এই গ্যাপটা থাকবে, এই গ্যাপটাকে কি বলে, সিমিয়ান গ্যাপ। এই গ্যাপটা কি বলেছে, আহ, এই ইনসিজার এন্ড ক্যানাইনো ওয়াজ অ্যাবসেন্ট বলেছে, মানে এই গ্যাপটা ছিল না বলেছে। তাহলে এগুলো হচ্ছে অস্ট্রালোপিথিকাসের ফিচার্স। অস্ট্রালোপিথিকাস হ্যাজ হ্যাড এ প্রো প্রোনেথাস, এখানে জি এর উচ্চারণটা সাইলেন্ট থাকবে। প্রোনেথাস ফেস মানে বানরের মতো মুখ, মুখটা এরকম উঠানো, এইদিকে দেখো, বানরের মতো মুখটা এরকম উঠানো থাকবে, প্রোনেথাস ফেস, মানে প্রোট্রুডিং আউটওয়ার্ডস ফেস। এন্ড দ্য চিন ওয়াজ অ্যাবসেন্ট, মানে এই যে থুতনি ছিল না। আইব্রো রিজেস প্রজেক্টেড ওভার দা আই, মানে এই যে আইব্রো এর যে ধার গুলা, রিজেস গুলা এতটাই বড় ছিল যে চোখগুলো ওর ভিতরে ঢুকে যাবে, বুঝলা? তো এইরকম করে তো সবগুলা পড়াতে গেলে তো অনেক মুশকিল। দাঁড়াও দেখছি। তারপরে এরপরে আছে হোমো হ্যাবিলিস, তারপরে আছে হোমো ইরেক্টাস, তারপরে আছে নিয়ানডেরথাল, তারপরে আছে কি ক্রো ম্যাগনাম। ক্রো ম্যাগনামের তো বাবারে বাপ, ক্রো ম্যাগনামের তো একটা গোটা পেজ দিয়ে দিছে, বাপ রে বাপ। আচ্ছা যাই হোক, ওগুলাতে আমি পরে আসবো, আগে আমি লাস্ট পা যেটা আছে এটা বলে দিই, এই টেবিলটা একটু বলে দিই। টেবিলটাতে কিভাবে দেওয়া আছে, এখানে ফার্স্ট ফার্স্ট যেটা দেওয়া আছে, ফার্স্ট কলামে দেওয়া আছে ফিচার্স, এইদিকে দেখো, ফার্স্ট কলামে দেওয়া আছে হচ্ছে কি বলতো, ফিচার্স। এক নম্বর ফিচার কি, বাইপেডালিজম, মানে কি দুই পায়ে হাঁটা। এবার এদিকে দেখো, অস্ট্রালোপিথিকাসের ক্ষেত্রে এটা কিরকম ছিল, হোমো হ্যাবিলাসের ক্ষেত্রে এটা, হ্যাবিলিসের ক্ষেত্রে কিরকম ছিল, হোমো ইরেক্টাসের ক্ষেত্রে কিরকম ছিল, নিয়ানডেরথালের ক্ষেত্রে কিরকম ছিল, ক্রো ম্যাগনাম আর হোমো স্যাপিয়েন্স এর ক্ষেত্রে কিরকম ছিল, মানে বাইপেডালিজমটা এক একজনের ক্ষেত্রে কিরকম ছিল সেটা দেওয়া। walked nearly straight, vertebral column had a definite lumbar curve। হোমো হ্যাবিলিসের ক্ষেত্রে আবার কি লেখা, বাইপেডাল গেইট, স্লাইটলি মোর ইরেক্ট দেন অস্ট্রালোপিথিকাস, মানে আগেরটা থেকে একটু সোজা। হোমো ইরেক্টাস কি ওয়াক ফুললি ইরেক্ট, একদম সোজা হয়ে। নিয়ানডারথাল কি অ্যাবসলিউট বাইপেডালিজম, মানে পুরোপুরি দুই পায়ে হাঁটা। তারপরে হচ্ছে ক্রো ম্যাগনাম কি পারফেক্ট বাইপেডালিজম, আর মডার্ন ম্যান তো পারফেক্ট বাইপেডাল লোকোমোশন। মানে কোনো সেটিংস ব্যবহৃত না। কারণ মানুষের নলেজ আরো বেড়েছে, তাই দুইবার স্যাপিয়েন্স দিয়েছে। স্যাপিয়েন্স মানে নলেজ, লোকোমোশন মানে জায়গা চেঞ্জ করা, মুভমেন্টের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটা চলা। ক্রেনিয়াল ক্যাপাসিটি, ক্রেনিয়াল ক্যাপাসিটি মানে কি, ব্রেনের ক্যাপাসিটি, মানে ব্রেনের সাইজ। অস্ট্রালোপিথিকাসের 450 থেকে 600 সেন্টিমিটার কিউব। তারপরে কি আছে অস্ট্রালোপিথিকাসের, বলে কি আছে, বলো বলো, আমাকে ভুলে গেছি। হোমো হ্যাবিলিস, হোমো হ্যাবিলিস এর 680 থেকে 735। তারপরে কি আছে, হোমো ইরেক্টাস এর 800 থেকে 1125। তারপরে
নিয়ানডারথালের 1450, তারপরে ক্রো ম্যাগনামের 1415 থেকে 600, আর এখনো 1450 থেকে 600, 1600 সরি। তারপরে সাইজ অফ ক্যানাইন টিথ, মানে ক্যানাইন টিথের সাইজটা এখানে লেখা আছে যে একটু বড় ছিল, কিন্তু ডিড নট প্রজেক্ট অ্যাবভ দ্য লেভেল অফ আদার টিথ, মানে অন্য টিথ থেকে বেশি বড়টাও ছিল না। আর তারপরে একটাতে কি লেখা আছে, স্মল ক্যানাইন অলমোস্ট লাইক মডার্ন ম্যান। তারপরে এটাতে কি লেখা আছে, ক্যানাইন অফ লোয়ার জ লার্জার মোর লাইক দ্যাট অফ মডার্ন ম্যান, মানে নিচের জয়ের ক্যানাইন গুলো একটু বড়। তারপরে কি লেখা আছে, স্মল ক্যানাইন হেভিয়ার দেন দ্যাট অফ মডার্ন ম্যান, মানে এখনকার মানুষের থেকে ক্যানাইন গুলো সাইজে ছোট কিন্তু মানে অনেক মোটা ছিল, হেভিয়ার। প্রেজেন্স অফ উইজডম টিথ ছিল। তারপরে কি, তারপরে এটাতে কি লেখা আছে, স্মল ক্যানাইন টিথ ক্লোজার টু ইচ আদার, ক্যানাইন টিথ গুলো মানে অন্যান্য টিথের খুব কাছাকাছি ছিল, আর উইজডম টিথ প্রেজেন্ট ছিল। স্মল ক্যানাইন টিথ ক্লোজার টু ইচ আদার, উইজডম টিথ প্রেজেন্ট, এই একই রকম, এই দুটো একই রকম। ফোরহেড এন্ড ব্রো রিজেস, মানে কপাল আর ভ্রু। লো ফোরহেড মানে কপালের সাইজটা ছোট, আর আইব্রো রিজেস গুলো অনেকটাই বাইরের দিকে ছিল, প্রজেক্টিং ওভার দা আইস। তো চোখগুলো বানরের মতো, চোখগুলো ভ্রু নিচে গর্তের মধ্যে ঢুকানো থাকে। ফোর হেড, তারপর এটাতে কি আছে যে ফোর হেড রিচিং, সরি, রিসিডিং উইথ এপ লাইক হেড, মানে এপের মতো কপালটা আর একটু বড় হতে শুরু করলো। তারপরে হচ্ছে ফোর হেড রিসিডিং লো, মানে নিচের দিকে আরেকটু লম্বা হতে শুরু করলো। প্রমিনেন্ট ব্রো, ব্রো রিজেস, আইব্রো গুলো ঠিক হতে মানে আরো স্পষ্ট হতে থাকলো। ডিপ সেট অরবিট, অরবিট মানে আই সকেট কে অরবিট বলে, মানে চোখের কোটর গুলো ভিতরের দিকে একটু ছিল। আর প্রোনেথাস ফেস, প্রোনেথাস ফেস মানে যেন কি ছিল, প্রোনেথাস মানে যেন কি ছিল, হ্যাঁ, প্রোনেথাস ফেস মানে ওই যে ডেন্টাল মানে এই যে এটাকে প্রোনেথাস বলে না, যেটা বুঝলাম, মানে স্লাইটলি কার্ভড ডেন্টাল, এই যে এটা প্রোনেথাস মানে, হ্যাঁ, ও সরি সরি সরি, হ্যাঁ বানরের মতো ফেস, সরি সরি। প্রোনেথাস ফেস মানে বানরের মতো, মানে মুখটা খোলা, প্রোট্রুডিং আউটওয়ার্ডস ফেস, প্রোনেথাস ফেস ছিল। আর এদের আবার কিরকম ফোরহেড ছিল, ফোরহেড এন্ড বোরিজেস। এদের ছিল হচ্ছে ফোরহেড লো এন্ড স্ল্যান্টিং, ব্রড এন্ড ফ্ল্যাট। স্ল্যান্টিং মানে কি, চ্যাপ্টা, লম্বা, চ্যাপ্টা লম্বা আর একদম মানে টাইপের ছিল কপালটা। প্রমিনেন্ট আই, আইব্রো রিজেস মানে ভ্রুগুলো প্রমিনেন্ট ছিল। এদের আবার কি ব্রড আর্কড ফোরহেড, মানে এই দেখো কপালটা এরকম ছিল। এদের কপালটা আগে কিরকম ছিল আগে বলি, এই যে এদের কপালটা, এটা মনে হয় ক্রো ম্যাগনাম তাই না, এদের নিয়ানডারথালের কপালটা ছিল এইরকম, এইরকম, এইরকম কপালটা, এখান থেকে মনে করো নাকটা, কথাটা বুঝলা। আর এদের কপালটা বলেছে এইরকম টাইপের, এইরকম টাইপের, এইখান থেকে মনে করো না, বুঝলা। ব্রড আর্ট, আর্ট মানে কি এরকম একটু হবে, এইরকম টাইপ, বুঝলা। আর্ট ফোরহেড, মডারেট ব্রো রিজেস, মানে অতটাও বেশি বাইরের দিকে থাকবে না, একটু থাকবে ব্রো রিজেসটা, এটা হচ্ছে ব্রো রিজেস, হবে এটা হচ্ছে ব্রো রিজেস। আর আর অর্থোন্যাথাস ফেস, অর্থোন্যাথাস ফেস মানে এই যে আহ, মানে ওদেরটার কি ছিল, প্রোন্যাথাস ফেস মানে কি মুখটা এরকম বানরের মতো হবে, তাই কি না, আর লোয়ার জ থাকবে না, লোয়ার জ থাকবে না, নাকটা বড় এরকম, পুরোটা আসবে এই জায়গাটায়, আর এইরকম হবে কপালটা, এইরকম।
এই যে এটা এফদের যেরকম আর কি কপার এরকমটাই, কিন্তু অর্থোন্যাথাস ফেস মানে কি, এই যে ভাবো ঠোঁটটা এরকম, আর এইরকম কি থাকবে বলতো, চিন থাকবে, বুঝলা, এরকম চিন থাকবে। এদের দেখো চিন নাই, এদের আবার চিন থাকবে। এদের দেখো আপার লিপটা এরকম বানরের মতো সামনের দিকে প্রোট্রুডেড, এদের আমাদের কিন্তু এরকম না, আমাদের এরকম লিপ এরকম টাইপ। এটাকে বলে অর্থোন্যাথাস ফেস। আর উপরে কোথাও না কোথাও ঠিকই লেখা আছে। আর এদের কি স্টিপ ফোরহেড, রিডিউসড ব্রো। আর স্টিপ মানে কি, মানে মানে প্রায় এতটা না হলেও অল্প একটু কার্ভ থাকবে, হয়তো একটু থাকবে কার্ভ। আর ফ্ল্যাটেন ফেস, মানে আমাদের মুখগুলো একটু চ্যাপ্টা। এইরকম ধরনের করে এক্সাম ইয়ে করা আছে। ডেভেলপমেন্ট অফ চিন, কাদের চিন থাকবে, এদের তো চিন নাই একদম। অস্ট্রালোপিথিকাসের ল্যাক চিন, প্রোনেথাস ফেস অলমোস্ট নো চিন, তারপরেটা তো অলমোস্ট নো চিন, তারপরে কি স্ট্রং লোয়ার জ উইথ অলমোস্ট নো চিন, মানে লোয়ার জটা স্ট্রং কিন্তু চিন নেই। তারপরেটাতে আসলো কি ওয়েল ডেভেলপড চিন। আর এখন কি প্রমিনেন্ট চিন, টাউন স্নাউট ডিসঅ্যাপিয়ার। স্নাউট মানে কি তোমার আহ এই যে দেখো, ভাবো এই দিক থেকে জ লাইনটা আসলো, এইটাকে স্নাউট বলে, বুঝলা। এই যে মাঝখানে খাঁজটা, এটা আগে ছিল, এখন আর অত দেখা যায় না, অল্প থাকে কয়েকজনের, এখন আর এটা দেখা যায় না। এই জায়গাটা। এবার বুঝতে পারছো? স্নাউট, এইটাকে মনে হয় স্নাউট বলে। এইটা আগে ছিল, এখন আর এই স্নাউট নেই। এইবার দেখো কি লেখা আছে যে বডি হেয়ার, দাও একবার তাও স্নাউট মানে এটা দেখিনি, আমার মনে হচ্ছে ওটাই স্নাউট। ও না গো, না না না, ওটা স্নাউট না। দাঁড়াও, ওটা স্নাউট না। স্নাউট এটাকে বলে, শুয়োরের নাকটা দেখেছো? হ্যাঁ, ওইটাকে স্নাউট বলে। তো আগেকার দিনের মানুষের মানে এপদের যে নাকটা হয়, এপদের নাকটা এইরকম টাইপের হয়, হ্যাঁ কি না? এই নাকের ফুটাটা দেখা যায় কিন্তু সামনের থেকে, হ্যাঁ কি না? কিন্তু আমাদের নাকের ফুটা কিন্তু আর সামনের থেকে কি দেখা যায় না, আমাদের নাকটা এখন হয়ে গেছে এরকম টাইপের, বেশ মানে শার্প নোজ, এই দিক থেকে আসবে, এই রকম হয়ে গেছে আমাদের নাকটা, হ্যাঁ কি না? ফুটাটা থাকবে ভিতরের দিকে ঢোকানো। তার মানে এই পার্টটা ছিল, মানে ওই যে নাকটা যে উঠানো ছিল হ্যাবড়া টাইপের, ওইটাকে স্নাউট বলে। ওই স্নাউট ডিসঅ্যাপিয়ার বলা হচ্ছে। তারপরে কি আছে, বডি হেয়ার, কি লেখা আছে এখানে যে বডি কভারড উইথ হেয়ার। তারপরে এখানেও লেখা আছে হেয়ার অন বডি, ছিল কিন্তু রিডিউসড, এখানেও হেয়ার অন বডি রিডিউসড, এখানে রিডিউসড হেয়ার অন বডি। আর তারপরে বডি লেস হেয়ারি, আর এখন কি আছে হাইলি রিডিউসড বডি হেয়ার। হাইট কত ছিল, আগেরটা ছিল 120 সেন্টিমিটার, মানে 3.5 থেকে 4 ফিট, নিয়ারলি আপরাইট, মানে প্রায় সোজা হয়ে দাঁড়াতে পারতো। তারপরেরটা 120 থেকে 150, মানে 4.5 থেকে 5 ফিট, বেন্ট নিড পয়েশ্চার, মানে হাঁটুটা একটু বাঁকানো। তারপরে 120 থেকে 150, 5 থেকে 5.5 ফিট, স্ট্রেইট লেগড স্ট্যান্স, মানে আপরাইট, মানে এখন হাঁটুটা সোজা হয়ে গেল। তারপরে 160 সেন্টিমিটার, মানে 5.5 ফিট, সেমি ইরেক্ট স্টুপিং পয়েশ্চার, মানে প্রায় একদম সোজা হয়ে গেল। তারপরে 180, মানে 5.5 থেকে 6 ফিট,
ফুললি ইরেক্ট, আর এখন মোটামুটি 190 মানে প্রায় 6 ফিট বা তার বেশি ফুললি ইরেক্ট। বুঝতে পারলাম? তো আগের এই যে প্রত্যেকটা টাইপের মানুষের ইয়েগুলো যে দেওয়া আছে, এগুলো তোমরা একটু পড়ো তো নিজেরা বাড়িতে, হ্যাঁ। এত লাইন বাই লাইন পড়ানো যাবে না। হোমো ইরেক্টাস, তারপরে কি আছে হোমো হ্যাবিলিস, এটা কিরকম ছিল, আর হোমো, সরি হোমো ইরেক্টাস, এখানে হোমো হ্যাবিলিস, তারপরে হোমো ইরেক্টাস, তারপরে হয়ে গেল কে ক্রো ম্যাগনাম। ক্রো ম্যাগনামটা একটু ভালো করে দেখো, কারণ ক্রো ম্যাগনামরা এই যে দেখো কি কি ওরা শিকারের জন্য কিরকম ওয়েপন ইউজ করতো, হ্যাঁ, ওগুলো একটু দেওয়া আছে। কোন সময় ওরা কাল্টিভেশন শুরু করলো, কোন সময় ওরা ওরা নিজেদের মধ্যে মানে বিভিন্ন রকমের সাউন্ড, তারপরে জেস্টার, হ্যাঁ, এগুলা দিয়ে, আর ছবি আঁকাতো, কেভ পেন্টিং করতো, নিজেদের শিকার করার ছবি এগুলো করতো, হ্যাঁ, এগুলা একটু দেখবা ভালো করে। আর কোন সময় ওরা কেভ ছেড়ে কলোনাইজেশন করে কাল্টিভেশন শুরু করলো, নদীর পাশে কাল্টিভেশন শুরু করলো, ওগুলো সব ইনফরমেশন এখানে একটু দেওয়া আছে। প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন গুলো দেখলে বোঝা যাবে, কারণ এত মনে রাখা যাবে না। ঠিক আছে, যাও, বুধবারে 9টার সময় আসবা, হ্যাঁ।